নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। জন আকাঙ্ক্ষার নানা রকম ব্যাখ্যা, বিশ্লেষণ এবং ডেটা শোনা যাচ্ছে চারিদিকে। কেউ বলছেন যে এই মুহূর্তে নির্বাচন দরকার, রাজনৈতিক সরকার ছাড়া বাংলাদেশের সমস্যাগুলিকে মোকাবেলা করার আর কেউ নেই। অন্যদিকে কেউ বলছেন যথেষ্ট পরিমাণে সংস্কার না হলে আমরা যে তিমিরে থাকার দরকার ছিলাম সেই তিমিরেই আমরা থেকে যাব, সেজন্য নির্বাচন যথাসময়ে বা যৌক্তিক সময়ে হওয়া উচিত, তাড়াহুড়ার কিছু নেই। এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ের এক খুবই জনপ্রিয় বা জনপ্রিয় মানুষ, যার কথা শুনতে চান, যিনি আবার সরকারের একটু সমালোচকও বটে। তবে আমরা অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনার সময়ের জন্য আপনি আমাদের সঙ্গে এসেছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা আপনি জানবেন। অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হলেও বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন। অনেকেই তার ছাত্র নেতৃত্বের কথা এখনো স্মরণ করেন দল মত নির্বিশেষে। আমাদের সাথে আরও রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক জনাব আব্দুল হান্নান মাসুদ। আব্দুল হান্নান মাসুদও এই সময়কার তরুণদের মধ্যে অন্যতম প্রধান স্বর, সুন্দর করে কথা বলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসাবে যেহেতু তিনি মুখ্য সংগঠক, তিনিও আসলে প্রচুর টক শোতে যান, কথা বলেন। জনাব মাসুদ, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং কৃতজ্ঞতা, আপনি আমাদের সময় দিয়েছেন। আমি প্রথমে একটু জনাব ফজলুর রহমান আপনার কাছে যেতে চাই। ফজলুর ভাই, আপনি আমি সরাসরি বলি, আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট। কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন। আমাদের প্রশ্ন, আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি, এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা? অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন। ফজলু ভাই, আপনি যদি আমাদের একটু বলতেন। এই সরকার যারা আনছে, আমি এখনো চ্যালেঞ্জ করছি, গত 10 বছর, আমি 15 বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমি যা করছি, আমি যা বলছি, আমার নামে যে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, আমাকে যে আমেরিকাতে নির্বাসনে রাখা হয়েছে, আমাকে যে জেলে রাখা হয়েছে, আমি 10 বছর বাড়িতে যাইতে পারি নাই, মা বাবার কবর জিয়ারত করতে পারি নাই হাসিনা সরকারের সমালোচনা করার কারণে। আমি যতবার হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলছি, ফ্যাসিস্ট বা যে শব্দটা, এটি আমি প্রথম এস্টাবলিশ করছি সবার আগে। আমি একটা কথা সবসময় বলি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। গোখলে নামে একজন মহান ব্যক্তি এই কথাটা বলেছিলেন। আমি একটা বলতে চাই, আমি ওই দিন জনসভায় বলছি যে আমি যা বলি তার অনেক দিন পরে অনেকে সেই কথাটা বলে। এই সরকার ক্ষমতায় আসার পিছনে, ক্ষমতায় বলবো না, দায়িত্ব পাওয়ার আসার পিছনে আমারও অনেক বেশি প্রচেষ্টা আছে, জীবন মৃত্যুর খেলা আছে। আমার ছেলেগুলা রাত্র 3টার সময় বাইরে হয়ে গেছে, খুঁজে পাইনি, 5 দিন বাসায় আসে নাই। এগুলো আমরাও মাঠেও ছিলাম, বক্তব্য ছিলাম। ফ্রান্স বিপ্লব যে হয়েছে, বিপ্লবের কয়জন নেতার নাম আপনি বলতে পারবেন? কিন্তু ভলটেয়ার, রুশো, যারা ফিলোসফিক্যালি মানুষকে উদ্বুদ্ধ করছে, তাদের নাম বলতে পারবেন। এই দেশে যারা হাসিনা বিরুদ্ধে আদর্শগতভাবে মানুষকে উদ্বুদ্ধ করছে, আমি দাবি করি তার মধ্যে আমি শুধু একজন না, সবার মধ্যে আমি অন্যতম। আর বেশি বললাম না, বললে আবার নিজের ব্যাপারে বেশি ডুল পিটানো হয়। আমি প্রত্যেকদিন বলতাম আমার ওয়াইফকে, যে কোনো সময় আমি মরতে পারি, তুমি বিধবা হইতে পারো, ছেলেরা এতিম হইতে পারে, ভয় পাইবা না। এইসব কথা আমি আপনাকে বলি। আওয়ামী লীগের বিরুদ্ধে আমি যে ফাইটটা, আওয়ামী লীগ মানে 15 বছর হাসিনার বিরুদ্ধে, 15 বছর না, 96 সন থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। আমার 3টা ইলেকশন শেখ হাসিনা লুট করে নিছে। আব্দুল হামিদ আমার সঙ্গে 2টা ইলেকশনে ফেল করছে, তারপর আমাকে ডিক্লেয়ার করে নাই। আমি স্বতন্ত্র ইলেকশনে 96 সনে আব্দুল হামিদের চেয়ে 5200 ভোট বেশি পাস করছিলাম। 96 এর ভোটটা গণলে এখনো প্রমাণিত হবে। কাজে আমি আওয়ামী লীগের প্রতি, আমি এখন বলতেছি যে আওয়ামী লীগের লিখতে 10 বছর সময় লাগবে। আপনি কি শুনছেন আমার এই বাক্যটা? কতদিন যাবত শুনছেন আপনি নিজে বলেন। আওয়ামী লীগের বলতে বলছি, আমি বলছি আওয়ামী লীগের হাইব্রিডরা। প্রথমত শেখ হাসিনা নিঃশর্ত শুধু ক্ষমা না, কি ক্ষমা চাইতে হবে যদি বাংলার মানুষ ক্ষমা না করে? আওয়ামী লীগের এই হাইব্রিড যারা কোনোদিন এই দেশে পলিটিক্স করতে পারবে না। এই কথাটা আমি বলছি, প্রতিদিন বলতেছি, এখনো বলছি। এখন আমি বলতেছি সরকারের বিরুদ্ধে আমি না,
কিন্তু সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমি ইউনূস সাহেব যেদিন হয়েছে, আমি ইউনূস সাহেব সম্পর্কে যা বলছি, মাসুদ কেন, আপনি কেন, বাংলাদেশের কেউ বলতে পারবেন আমি ইউনূস সাহেবকে কি বলছি? শোনেন না আমি কি বলছি? বলেছেন 100 বছরের মধ্যে এমন সুসন্তান বাংলায় জন্মগ্রহণ করে নাই। বাঙালি মুসলমানের মধ্যে তিনি সুসন্তান যিনি নোবেল প্রাইজ দেন, এগুলো আমি বলছি। উনি, আমি 8 তারিখে রাত্র 9:30 উনি যখন শপথ নেন বঙ্গভবনে, আমি সবচেয়ে জোরে হাততালি দিছি। আমার কথা ছিল এই বুঝি বাংলাদেশের পূর্বাকাশে কিছুটা সূর্য উদিত হলো, এবং এখন থেকে সঠিক পথে লাইনটা যাবে। কিন্তু আমি যেদিন থেকে বুঝতে পেরেছি এই সরকার কূটকৌশল করিয়া নন ইস্যুকে ইস্যু বানায়া ফালতু বাজে কথা বইলা শুধু ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় বিনা নির্বাচনে, সেদিন থেকে টুকটাক কথা বলা শুরু করছে। টুকটাক আমার কথাটা বলেন। আমি কিন্তু প্রথম বলছি ঠিক আছে 2 বছর নেন, এখন কিন্তু 2 বছর বলি না। আমি একটা নিঃশর্ত ভাবে বলছি 2 বছর নেন। আমার দল আমাকে যে তুমি 2 বছর কেন দিলা, আমি বলছি দিয়েছি ইউনূস সাহেবের মতো লোক 2 বছর দেশ চালা। কিন্তু যখন আমি বুঝতে পারছি এই যে মাসুদ বসে আছে, তারা আমাদের সন্তান, তারাই আগামী দিনে এই দেশে রাষ্ট্র চালাবে। আমি খুব দোয়া করব তারা যাতে যোগ্যতা সহকারে রাষ্ট্র চালায়। কিন্তু তাদের যে মূল নেতা বলা হইলো জাতিসংঘে গিয়া, তার নাম হলো বোধহয় মাহফুজ আলম, যাকে মাস্টার মাইন্ড হিসাবে ইউনূস সাহেব পরিচয় করে, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও প্রথম দিকে কিছু কাজ করলো আমার ওই সন্তানটি, এবং কিছু কথা বললো, যে কথাগুলোর সঙ্গে আমি সিরিয়া, ইরাক বা মধ্যপ্রাচ্যের কিছু আদর্শিক মিল পাই, আফগানিস্তানে। এই মিলগুলো আমাকে আহত করছে। কেন আহত করছে? তারা গত 6 মাসে 6 মিনিটের জন্য মুক্তিযুদ্ধ কথাটাই বলে নাই। তারা মুক্তিযুদ্ধ বলতে চাইছে 47-কে এবং 24-কে। 24-কে আমি মাথার উপরে ধারণ করি। আমি আবারও বললাম, মাথার উপরে 24-এর জন্য আমার অনেক হৃদয়ে কান্না আছে, সেটা আছে। কিন্তু 47 আর 24-কে, 71-কে যারা বাদ দেয়, 71 হলো মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পেট ছিঁড়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। কথাটা আমি বলি কিনা বলেন আপনি? আমি খালি ওদের ডিফেন্সে আমি বলতে চাই যে আজকে আমি দেখলাম যে সংস্কৃতি উপদেষ্টা ওই যে 71, 25 মানে 52 পরেই 52 পরে 24 এরকম 71 বাদ দিয়া কিনা, ওইখানে আমি দেখলাম যে পোস্টারের থিমের মধ্যে 71 আছে আসলে, কিন্তু যেটা সামনে কম আসছে, মানে এটা আছে 1 আর 2 হলো আমি 71 যার কম আছে, বাপের নামটা যার ছোট করে লেখে, শাসার নামটা বড় করে লেখে, না কিন্তু সে সুসন্তান না। কিন্তু 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 ফজলু ভাই, এইটা কি ঠিক না যে আমরা আসলে যে রাজনীতির মধ্যে ওদেরকে আমরা পাইলাম, এই 71টা কারো কাছেই আসলে ওরকম চেতনার জায়গায় ছিল না। তারা তো 71কে ব্যবহার করছে। এটা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, চূড়ান্ত ভাবে তো ব্যবহারই করছে। আওয়ামী লীগ তো বেচছে, বিএনপি করছে ব্যবহার। আপনারা অপমান করছেন কেন জানেন? হ্যাঁ, কারণ এই মাসুদের নেতা, হ্যাঁ, সার্জিস আলম, ও আমার সন্তান। এগুলো শুনলে পরে ভাই যে কই মরতে ইচ্ছা করে। ও বলছে ইসলামিক ছাত্র শিবির ছিল এই আন্দোলনের ব্যানগার্ড। এই কথাটা ওরা আগে বললো না কেন? এই কথাটা খুব বলতো তারা না। কিন্তু ফজলু ভাই, আমি জাস্ট বেনিফিট দেওয়ার জন্য ওই ইসলামী ছাত্র শিবির অনুষ্ঠানে গিয়া বলছে ইসলামিক ছাত্র শিবির আমাদেরকে সাহায্য করছে। না, অনুষ্ঠানে যায় না, ও শহীদ মিনারে বলছে, ওদের মিটিং এ বলছে, সার্জিস নিজেদের মিটিং এ বলছে, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ না। না, আমার তো ধারণা ছিল ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ বলছে। নো, ইসলামী ছাত্র শিবিরের মিটিং এ সোহরাওয়ার্দী উদ্যানে শিবিরের সদস্য। আমার মনে হয় যে ইসলামী ছাত্র, যাই হোক আমার মনে হয় যে ফজলু ভাই অনেকগুলি প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্নগুলির জবাব আমি একটা কথা বলে দিই আপনাকে। জি, যাই মনে করুক, যে যা মনে করুক, যে ইসলামিক ছাত্র শিবিরের পত্রিকায় লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধ করছে তারা মাপ চাইতে হবে, আমি তাদেরকে আলবদর রাজাকারের সন্তান ছাড়া কিছু মনে করি না, এবং আলবদর রাজাকারের সন্তানের সাথে আমার কোনোদিন মিল হবে না। ওরা আমাকে কিন্তু ফজলু ভাই এইটা ওদেরকে পয়েন্ট আউট করার পর এটা ওরা প্রত্যাহার করলো তো। আচ্ছা, আল্লাহ, ঠিক আছে। না না, এইখানে ছেলেরা সব করে ওনারা বলছে, উনি বলছে ছাত্ররা দল গঠন করবে, এইটা আসলে তার নিরপেক্ষতা। আপনি তো প্রশ্নটা শুনেন নাই মনে হয় ফজলু ভাই। ফজলু ভাই, উনি প্রশ্নটা নিরপেক্ষতা হারাইছে। হ্যাঁ, বেশিরভাগ লোক মানে 44 ভাগ লোক 63,000-এর মধ্যে বলছে উনি নিরপেক্ষতা হারাইছে।
এই কথা বললেন। এটা আপনি বলেন, আমি মনে করি শুভবুদ্ধি সম্পন্ন যারা চেতনা সম্পন্ন লোক বেশিরভাগই মনে করবে যে এই কথাটা ওনার ঠিক আচ্ছা হয় ঠিক না। আছে, কেন বলবেন? ঠিক আছে জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনি স্পেসিফিকলি প্রশ্ন করেছেন এবং এটি আসলে ফজলু ভাই অনেকদিন ধরে বলে আসছেন, যারা স্বাধীনতার চেতনার সাথে নাই, যারা 1971 সালকে অপমান করতে চায়, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় দেখতে চায়, তাদের সাথে উনি নাই। আপনার একটু কথা আমরা শুনতে চাই জনাব আব্দুল হান্নান মাসুদ। না, ফজলু ভাই অনেক সুন্দর কথা বলেন। মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটাকে আমরাও ধারণ করি, লালন করি। তো ওনারা আমাদের বাবার বয়সী। আমি ভাইয়ের কথা যখন শুনছিলাম তখন আমি আমার জাতীয় আইডি কার্ডের কথা মনে পড়লো যে সেখানে আমার নামটা একটু মোটা অক্ষরে লেখা, আমার বাবা আর মায়ের নামটা একটু ছোট অক্ষরে লেখা। আর যখন আমি একটু বড় হয়েছি, আমার বাবারা আমাকে নিয়ে, বাবা মা আমাকে নিয়ে গর্বই করে যে আমার ছেলে এটা হয়েছে, ছেলের পরিচয়টা দিতে বেশি পছন্দ করে। সুতরাং সেই ক্ষেত্রে আমি তো ভাবছিলাম যে ফজলু ভাইয়েরাও আমাদের সন্তানদের পরিচয় দিতে একটু গর্ববোধ করবে বেশি, যে না ছেলেদের নামটা একটু বড় ঠিক অক্ষরে আছে, লিখছে। আমরা সন্তানদের কারণ এখন গর্বই বোধ করি। আপনি তো একটু এখন কথা 71-এর বিষয়টা হচ্ছে, আমরা 71-কে নিয়ে আমরা আমাদের 3রা আগস্ট, 4টা আগস্ট, 5ই আগস্ট যখন আমরা আপনার চ্যানেল 24 আমরা বসেছিলাম, সেখানে আমরা বলেছি যে 47 হচ্ছে আমাদের আজাদি, 71 আমাদের মুক্তি, 24 আমাদের অস্তিত্ব। আমরা 47-এ ব্রিটিশদের থেকে আজাদি পেয়েছি, 71-এ এসে পাকিস্তানি শোষকদের কাছ থেকে মুক্তি পেয়েছি, 24-এ আমরা ভারতীয় যে আগ্রাসন সেটা থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছি। জনাব মাসুদ, আমাদের কাছে কোনোটাই মূল্যহীন নয়। জি জনাব মাসুদ, ছোট করে একটু জানতে চাই, মূল্যহীন কোনোটাই নয় সেটা তো অবশ্যই, কিন্তু মানে আপনাদের কাছে তিনটাই একই রকম, তাই তো? না, আমাদের কাছে তিনটাকেই আমরা আমরা তিনটাকে একই রকম মনে করি। তবে 24 সবচেয়ে বেশি ভালো, 24 অবশ্যই বেশি। 71 গুরুত্ব না, সেটা বলছি না। 71-এর গুরুত্ব সবচাইতে বেশি, কারণ এখানে অনেক বেশি মানুষকে জীবন দিতে হয়েছে, দীর্ঘ একটি লড়াই হয়েছে যে কোনো কিছুর চাইতে। এর জন্য 71-কে আমরা অবশ্যই বেশি গুরুত্ব দিচ্ছি। ফজলু ভাইয়ের কয়েকটা বিষয়ে আমার কথা বলতে হচ্ছে আজকে। ফজলু ভাই যখন বলছিলেন যে আল বদর, যারা ভাইয়ের সমালোচনা করে তারা রাজাকার আল বদরের সন্তান। তবে আমি এই কথাটাকে, ঠিক এই স্পেসিফিক কথাটাকে শেখ হাসিনার সাথে এবং আওয়ামী লীগের সেই টোনের সাথে আমি একই রকম মিল পেয়েছি। একই কথা, একই ভাষায় আওয়ামী লীগের সমালোচনা করলে, মুক্তিযুদ্ধের সমালোচনা করলে আওয়ামী লীগের সমালোচনা করলে মুক্তিযুদ্ধের সমালোচনা হয়ে যায়, এবং তারা রাজাকার আল বদরের সন্তান হয়ে যায়। না কিন্তু স্বাধীনতার 54 বছর পরে কিন্তু মাসুদ ভাই একটা ছোট করে, ফজলু ভাই যে কথাগুলি বলেন, মানে এটা শেখ হাসিনার ক্ষেত্রে খুবই সত্য। আমরা যখন শেখ হাসিনাকে বলতাম যে দুর্নীতি করতেছে, উনি বলতো রাজাকারের সন্তান। আমরা যখন বলতাম শেখ হাসিনা ইলেকশন ঠিক মতো দিতেছে না, উনি বলতো রাজাকারের সন্তান, বা জামাত শিবির ট্যাগ দিত। ফজলু ভাইয়ের কোন কথাকে আপনি এরকম করে বলতে পারেন যে এই ফজলু ভাই এই দুর্নীতি করছে বা ইলেকশন আটকাইছে? ফজলু ভাই স্পেসিফিকলি বাংলাদেশের স্বাধীনতার জায়গাটাকে একটা জায়গায় নিতে চাচ্ছে। আমি স্পেসিফিক্যালি বলছি যে উনি বলেছেন যে যারা ওনাকে আওয়ামী লীগের এজেন্ট বলে, এটা তো সমালোচনা যে কেউ করতে পারে, এক একজনের মতামত এক এক ধরনের থাকতে পারে, আমি সেটা মনে করি না। আমি বাইকে দেশপ্রেমিক বাংলাদেশি মনে করি এবং খুবই ওনার ভূমিকাকে করি। কিন্তু উনি বলেছেন যারা ওনাকে এরকম মনে করে, তারা এরকম কমেন্টস করে, তারা রাজাকার। অ্যাবসলিউটলি, কারণ তিনি তো আক্রমণ করতেছেন জামাত শিবির রাজাকারের এই ব্যাপারটাকে। আমি একটু কথা বলি, আমি বলি 2014 পর্যন্ত একই মঞ্চে জামাতের সাথেও ওনারা এবং ওনাদের স্থায়ী কমিটির নেতারা সবাই উঠে যখন কথা বলছিল, তখন ফজলু ভাইয়ের মুখে আমি এই কথা শুনতে চেয়েছিলাম। আজকে যখন বিভাজন, আমরা 54 বছর পর আর বিভাজন চাই না। আমরা 24-এ দেখেছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে ছাত্রদল আমাদের পাশে ছিল, সেভাবে ছাত্র শিবিরও ছিল, যেভাবে বিএনপি ছিল সেভাবে জামাতও ছিল। আমরা বলছি আপনার সবাই রাজনীতি করুন, কিন্তু এরকম একটা বিশাল জনগোষ্ঠীকে বাংলাদেশের পক্ষ বিপক্ষ করে দিয়ে আবার আওয়ামী লীগের মতো সেই বিভাজনের রাজনীতি না করা হলো। কিন্তু আপনারা যে সুযোগ পাইলেই বলেন এই আন্দোলনটা করছে শিবিররা, এই আন্দোলনটা করছে শিবিররা, পিছন দিক থেকে পরিচালনা করছে শিবির, জামায়াত ইসলামী আপনাদের পয়সা দিছে, বিএনপি করে নাই, বামরা করে নাই, কখনো বলি না। হ্যাঁ, আমরা এটা কখনো বলি না। আমরা কোত্থেকে শুনলাম এটা? তাহলে ভাই ছাত্র দলের প্রোগ্রামে আমরা এটা করতে শুনলাম, শিবিরের প্রোগ্রামে গিয়েছে, সেটা আপনি বলতে পারবেন যে খালেদ মহিউদ্দিন ভাই এটা কোথা থেকে শুনেছে, সেটা খালেদ মহিউদ্দিন ভাই শুনবে, আমি এরকম শুনি নাই।
আমরা দেখেছি ছাত্র শিবিরের প্রোগ্রামে গিয়ে বলেছে ছাত্র শিবির আমাদের আন্দোলনে সহযোগিতা করেছে, ছাত্র দলের প্রোগ্রামে গিয়েও আমরা বলি ছাত্র দল আমাদেরকে সহযোগিতা করেছে, বিএনপি কে বলি যে ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই বলে কি পুরো আন্দোলন ওনাদেরকে ক্রেডিট তুলে দেওয়া হয়েছে? আপনি নিজের পক্ষে বললে তখন সেটা নিতে পারবেন, অন্য সহযোগিতা করছে সেটা বললে নিতে পারবেন না, এটা হতে পারে না। আমরা কর জুড়ে আমাদের অগ্রজদেরকে বলবো, আমাদের যারা দীর্ঘ সময় ধরে সংগ্রাম করেছে তাদেরকে বলবো, আপনারা আগামীর বাংলাদেশে ডান বাম ধর্ম বর্ণ এবং রাজনৈতিক দল বেঁধে জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনো বাংলাদেশ বিরোধী কোনো ধরনের বড় একটা অবস্থান তৈরি করবে না, বিভাজন তৈরি করবে না। এই একটা বিভাজনের কারণেই, এরকম একটি বিভাজিত জাতিসত্তা তৈরি করেই আওয়ামী লীগ 16 বছর এই দেশকে শাসন করেছে, শোষণ করেছে এবং বাংলাদেশের মসনদে বসেই শেখ হাসিনা ভারতীয় সকল এজেন্ডা বাস্তবায়ন করেছে। যদি তখনও এই ধরনের বিভাজনের বিরুদ্ধে সকলে বুড়ো আঙ্গুল দেখাতো তাহলে এটা সম্ভব হতো না। আমরা এর জন্য বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? অবশ্যই আমরা বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা বলি জাতীয় স্বার্থে মনে করেন ধরেন 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 আপনারা কি বিভাজনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? মানে আমি প্রশ্নটা কেন করলাম, ধরেন এখন কি এরকম মনে হয় 71 মুক্তিযুদ্ধ চেতনা বললেই আপনারা গাজি গাজি বলে ঝাঁপায় পড়বেন? অনেকে বলছেন এরকম যে এই বাংলাদেশে এখন 71-এর কথা বলা যায় না, এখন মুক্তিযুদ্ধের কথা বলা যায় না, এখন এটা কথা বলা যায় না। আপনারাও বলেন না কিন্তু খুব বেশি। মানে মাহফুজ আলম সাহেব বহুদিন পরে একটা স্ট্যাটাস দিয়েছেন যে মুক্তিযুদ্ধ আমাদের প্রাণের দাবি, জানের দাবি। তার আগ পর্যন্ত কিন্তু মানে আমি জানি না, মানে আপনি বলেন আপনারা কি বিভিন্ন বক্তৃতা গিয়ে আমরা প্রত্যেকটা বক্তব্যে মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের সম্মানের কথা বলি। আপনি আমার প্রতিটি টকশো দেখবেন, আমাদের ভাইদের টকশো দেখবেন, যারা যেখানে বক্তব্য রাখছে। মাহফুজ আলম এমনকি যখন লক্ষ্মীপুর গিয়েছে সেখানেও একই কথা বলেছে, বাংলাদেশে রাজনীতি করবে একমাত্র বাংলাদেশ পন্থীরাই, যারা বাংলাদেশকে ভালোবাসবে, বাংলাদেশের জন্য লড়াই করবে। যেখানে আমাদের আজকে কালকের প্রোগ্রামেও প্রতিটা প্রোগ্রামে আমাদের স্লোগান থাকে 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 52-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই স্লোগানগুলো যেখানে আমরা প্রতিদিনই দিয়ে যাচ্ছি, তারপরও আমরা কিভাবে বুঝাইতে হবে যে আমাদের এখানে আছে কি নেই, আমরা কি মুক্তিযুদ্ধকে ধারণ করি না কি করি না। আমরা যেখানে আমরা তিনটাকে ইয়ে করছি, আমাদের অফিসে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক সহ প্রত্যেকটা জাতীয় নেতার ছবি সহ আমরা টাঙ্গাইয়ে রাখছি। তারপরও যদি বলেন মাওলানা ভাসানী সহ, যে তারপরও যদি বলেন যে আমরা আসলে মুক্তিযুদ্ধকে ধারণ করি না, তাহলে আসলে এটা মানে আমাদেরকেও কষ্ট দেয় যে কেন আমাদের বাবার মনে সবাই ভুল বুঝে, কিন্তু বাবারা কেন ভুল বুঝে, বা সন্তানরা যখন দেখে যে বাবারা ভুল বুঝে, বাবারা ভুল ব্যাখ্যা করে, তখন এই সন্তানরা কার কাছে যাবে? আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় মাসুদ, এটা ভুল বোঝার কোনো কারণ আছে নাকি? আপনার কাছে কি মনে হয় মাসুদ, আপনার কাছে কি মনে হয় ভুল বোঝার কি কারণ আছে? আপনার কাছে কি মনে হয়? এটা বদ্ধমূল ধারণা থেকে জন্মাচ্ছে। আমি যেটা মনে করি যে ভাই, একটা জিনিস দীর্ঘক্ষণ ধরে শিবির ভাই যে ভাষায় প্রতিবাদ করতেছে, আমিও একই ভাষায় এর চাইতে কঠিন ভাষায় প্রতিবাদ করে বলছি। ছাত্র সংবাদের এডিটরকে, সম্পাদককে এবং যিনি এই লেখাটা লিখেছেন সে আহমেদ আফগানিকে, দুইজনকে আইনের আওতায় আনা হোক। আমরা দেখেছি হত্যা, গুম, নির্যাতন। আমরা এর বাইরে থেকে আমরা মনে করি এর জন্য শুধুমাত্র আওয়ামী লীগ দায়ী না। সে 72-এর পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত যত রাজনৈতিক দলগুলা গড়ে উঠেছে তার কেউই আমাদের জন্য, নতুন প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ দিতে পারেনি। পাশাপাশি ফজলুল ভাইয়ের কাছে যদিও মুক্তিযুদ্ধের পক্ষের, মুক্তিযুদ্ধের চেতনা ধরে যে ইয়েটা 72-এর 10ই এপ্রিল থেকে 16ই ডিসেম্বর বলেছেন, আমি এই ক্ষেত্রে হয়তো আমার কিছু জানাশোনার ভুল হইতে পারে, ভাইয়ের কথার প্রেক্ষিতে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের মূলত স্বাধীনতার সেই সাম্য, মানবিক মর্যাদা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার যে মূলনীতি ছিল, সেই মূলনীতির ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের যে রাজনীতি চলেছে, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে যে রাজনীতি হচ্ছে, সেটা মেজর জিয়ার সেই 4.5 বছর সেটাকে আমি বাংলাদেশের সোনালী যুগ বলে মনে করি আর কি। হান্নান মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ ফজলুর রহমান ভাই। আপনাকেও